বাইক চালাচ্ছে আর্থের মাঝেই ও খেয়াল করল একটা কালো রঙের গাড়ি বেশ কিছুক্ষণ ধরেই ওকে ফলো করছে। আর্থ বিষয়টা ক্লিয়ার করে বোঝার জন্য ইচ্ছে করে ওর বাইক অন্যদিকে ঘুরিয়ে নেয় আর গাড়িটিও সাথে সাথে ঘুরিয়ে নেওয়া হয়। আর্থ যে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িটিও সেখান দিয়ে যাচ্ছে। এখন আর্থ ভালো করেই বুঝতে পারছে যে গাড়িটি ওকেই ফলো করছে। আর্থ আমাকে ফলো করা হচ্ছে তাই না? দেখাচ্ছি মজা। আর্থর বাইক ঘুরিয়ে নেয় আর শপিং মলের সামনে থামায়। গাড়িটিও কিছুটা দূরত্বে থেমে যায়। আর্থ বাইক পার্ক করে মলে ঢুকে যায়। গাড়িটি থেকে কয়েকজন লোক বেরিয়ে আর্থের পিছু নেয়। আর্থ ইচ্ছে করেই পুরো মল ঘুরছে আর ওর পিছু লোকগুলো। মনে হচ্ছে লোকগুলোকে নিজের ইশারায় ঘুরাচ্ছে ও। আর্থ এগুলো কারা হতে পারে? এরেনেট লোকেরা না তো? মনে মনে খোঁজ নিতে হবে, কিন্তু তার আগে এদের চোখের আড়াল হতে হবে আমায়। আর্থ লোকগুলোর চোখকে ফাঁকি দিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ আর্থ গায়েব হয়ে যাওয়ায় পিছু নেওয়া লোকগুলো দিশেহারা হয়ে পড়ে। সবাই আলাদা আলাদাভাবে ওকে খুঁজতে শুরু করে। আর্থ এই ফাঁকে ইমরানকে মেসেজ করে দেয়। মেসেজ করে ফোনটা পকেটে ভরে ঘুরতেই কারো সাথে ধাক্কা লেগে যায় ওর। আর্থ সরি তুমি? সামনে অবাক চোখে তাকিয়ে। হায়াতি চোখ নাকি রিমোটের বাটন? নিচ থেকে ওর শপিং ব্যাগগুলো তুলে। আর্থ তুমি নিজেই চেক করে নাও। মুখ সামনে এগিয়ে দিয়ে। হায়াতি আপনি এখানে কি করেছেন? আর্থ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছি। হায়াতি শপিং মলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কে আসে? বোকার মতো। আর্থ স্টুপিড। যেহেতু এটা শপিং মল তাহলে অবশ্যই শপিং করতে এসেছি। হায়াতি ওহ, কিন্তু আপনার হাত তো খালি। আর্থ আমার হাত খালি হোক কি ভরা এতে তোমার কি? পুলিশের মতো ইনকোয়ারি করা বন্ধ করো। কথা কাটানোর জন্য। আর্থ হায়াতির পেছনে খেয়াল করতেই দেখে লোকগুলো ওর পেছনে খোঁজাখুঁজি করছে। লোকগুলো ওর দিকে তাকাতে নিলেই আর্থ হায়াতির হাত ধরে ওকে টান দিয়ে একটা স্টোরে ঢুকে পড়ে। সায়রা আর রিশানের মাঝে নীরবতা বিরাজ করছে। কেউই কিছু বলছে না, যে যার মতো খাবার খাচ্ছে। রিক্ত এতক্ষণ তো ভালোই কথা বলছিল, আমি আশায় সাইলেন্ট মোডে চলে গেল কেন? বিড়বিড় করে। আকাশে মেঘ ডাকছে। কিছু সময়ের মধ্যেই পরিষ্কার আকাশ মেঘলা হয়ে চারদিক অন্ধকার হয়ে এসেছে। সায়রা বাইরে তাকাতেই দেখে বাইরে বৃষ্টির ভাব হচ্ছে। সায়রা আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। খুশি হয়ে চেঁচিয়ে। রিশান খাওয়া বন্ধ করে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় সায়রার দিকে। সায়রা বৃষ্টি হবে। বাইরে ইশারা করে। রিশান একটু আগেই তো কড়া রোদ ছিল, তাহলে হঠাৎ বৃষ্টি কিভাবে? কিছুটা অবাক হয়ে। সায়রা আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে। রিশান আমাদের উঠা উচিত, বৃষ্টি নেমে গেলে অসুবিধা হবে। রিশানের কথা শুনে রিক্ত ধীরে ধীরে উঠে ওদের আগে বেরিয়ে যায়। ঋষিকা আগে থেকেই গাড়িতে বসেছিল। রিক্ত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। রিক্ত তাড়াতাড়ি কেটে পড়তে হবে, যমরাজ চলে আসছে। ঋষিকা এতক্ষণ কোথায় ছিলেন রিক্ত? রিক্ত বলছি, আগে এখান থেকে বের হই। লিফটের একপাশে আর্থ, অন্য পাশে হায়াতি দাঁড়িয়ে। লোকগুলো থেকে বাঁচতে বাঁচতে লিফটে উঠেছে ও। হায়াতি পুরো কনফিউজড হয়ে আছে যে আসলে লোকগুলো কারা। হায়াতি লোকগুলো কারা ছিল? আর্থ আমি কিভাবে বলবো? কোনো ক্রিমিনাল হবে হয়তো। হায়াতি আমি বুঝতে পারি না যে বিপদ আপনার পিছু পিছু ঘুরে নাকি আপনি বিপদের। আর্থ দুটো একই কথা। তাছাড়া আমাদের কাজই এমন। হায়াতি হুহ।
কবে যেন আপনার জন্য আমার জান নিয়ে টানাটানি হয়। বিড়বিড় করে। আর্থ কি বললে? হায়াতি বলছি যে, আমি এতদিন ভাবতাম যে পুলিশ ক্রিমিনালের পেছনে দৌড়ায়, কিন্তু আজকে প্রথমবার দেখলাম যে ক্রিমিনাল পুলিশের পেছনে। আপনি আসলেই আমার ধারণা ভুল প্রমাণ করে দিলেন। আর্থ কথাটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। হায়াতি আর্থ তোমাকে এসবে জোড়াতে চাইছি না, তাই যতক্ষণ তুমি আমার সাথে আছো সাবধানে থাকতে হবে আমায়। আর যত দ্রুত সম্ভব তোমাকে এখান থেকে পাঠাতে হবে। মনে মনে। লিফট সেকেন্ড ফ্লোরে খুলতেই আর্থ লোকগুলোকে আবার দেখতে পায়। আর্থ সাথে সাথে হায়াতির বরাবর দরজার দিকে পিঠ করে দাঁড়ায়। হঠাৎ এমন হওয়ায় ঘাবড়ে যায় হায়াতি। হায়াতি আপনি? আর্থ হুশ চোখ দিয়ে ইশারায় চুপ থাকতে বলল। হায়াতি শান্ত হয়ে যায়। বাইরে থেকে ওদের দেখতে অন্য কিছুই বোঝা যাচ্ছে। কয়েকজন লিফটে উঠতে গিয়ে ওদের দেখে উঠল না। আর্থ হায়াতির এত কাছে প্রথমবার এসেছে। অস্বাভাবিক একটা অনুভূতি হচ্ছে ওর। কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে। দরজা লেগে যেতেই আর্থ সরে দাঁড়ায়। আর্থের এত কাছে থাকায় হায়াতির যেন শ্বাস আটকে যাচ্ছিল। আর্থ হায়াতির অবস্থা দেখে ওর স্কার্ফ দিয়েই ওর ঘাম মুছে দেয়। আর্থ তুমি যেভাবে ঘামছো মনে হচ্ছে যেন আমি তোমাকে জড়িয়ে ধরে উল্টা পাল্টা কিছু টিজ করে। হায়াতি রাগী চোখে আর্থের দিকে তাকাতেই আর্থ হেসে অন্যদিকে ফিরে যায়। হায়াতি ইচ্ছা করছে মুখে টেপ লাগিয়ে দেই। মনে মনে। রিক্ত রিশু মেয়েটি কে ছিল? তুমি কি চিনো? ড্রাইভ করতে করতে। ঋষিকা কোনো মেয়ে? রিক্ত আরে তোমার ভাইয়ের সাথে যে মেয়েটি ছিল সে। ঋষিকা ও সায়রা ভাইয়ার সাথে কাজ করে, আঙ্কেলের ভাতিজি। রিক্ত তোমার মনে হয় না ওদের দুজনের মধ্যে কাজ বাদেও অন্য কোনো ধরনের রিলেশন আছে? কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছে। ঋষিকা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ? অবাক হয়ে ইম্পসিবল। রিক্ত যদি এই ইম্পসিবল শব্দটাকে আমরা পসিবল করে দেই। ঋষিকা আপনি কি বলতে চাইছেন স্পষ্টভাবে বলেন রিক্ত। রিক্ত আমি বলতে চাইছি যে সায়রাকে দিয়ে তোমার ফিলিংলেস ভাইয়ের মধ্যে ফিলিংস তৈরি করতে পারি আমরা। আর হয়তো এতে ঋষান আমাদের ভালোবাসাটাকেও বুঝতে পারবে। ঋষিকা সব বুঝলাম, কিন্তু আমার ভাইয়ে মোটেও ফিলিংলেস না। ঋষ ভাই আমাকে আর্থ ভাইয়াকে আর আমাদের পুরো ফ্যামিলিকে সবচেয়ে বেশি ভালোবাসে। রিক্ত হ্যাঁ জানি তোমার ভাই তোমাদের অনেক ভালোবাসে, কিন্তু আমার বেলাতে এই ভালোবাসা বেড়াতে চলে যায়। বিড়বিড় করে। ঋষান গাড়ি চালাচ্ছে আর সায়রা গ্লাস খুলে বাইরের বৃষ্টি দেখছে। এতক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়লেও এখন মুষলধারে নেমেছে। বৃষ্টির ছিটে ফোঁটা সব ঋষান আর সায়রার গায়ে পড়ছে। সায়রা মুহূর্তটাকে এনজয় করলেও ঋষানের কাছে বিরক্ত লাগছে। ঋষান সায়রা গ্লাসটা ক্লোজ করে দাও, শরীরে বৃষ্টি লাগছে, পড়ে ঠান্ডা লেগে যাবে। সায়রা আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে না, বরং আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। বাইরে মনোযোগ দিয়ে। ঋষান তোমার ঠান্ডা না লাগলেও আমার ঠিকই লেগে যাবে। মনে মনে। ঋষান হঠাৎ ব্রেক করে দেয়, সাথে সাথে সায়রা ঝাঁকি খেয়ে সামনে ঝুঁকে যায়। সায়রা এভাবে কেউ গাড়ি থামায়? রেগে। ঋষান তোমার বাসা চলে এসেছে। সায়রার দিকে ঘুরে। সায়রা সরি। সায়রা নামতে নিলে ঋষান ওর হাত ধরে থামিয়ে নেয়। সায়রা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ঋষানের দিকে। ঋষান দাঁড়াও। ঋষান গাড়ির পেছনে থেকে ছাতা বের করে, আগে নিজে নামে, তারপর সায়রার সাইডে গিয়ে ডোর ওপেন করে। সায়রা সাবধানে নেমে যায় যেন না ভিজে। ঋষান ধরো এটা। ছাতা হাতে দিয়ে। সায়রা তুমি তো ভিজে যাবে।
রিশান আমার চিন্তা করতে হবে না, তুমি যাও। রিশান ভিজেই আবার গাড়িতে গিয়ে বসে। সায়রা এখনো দাঁড়িয়ে রিশানের দিকে তাকিয়ে আছে। রিশান চোখ দিয়ে ইশারা করে ওকে যেতে বলে। সায়রা থ্যাংক ইউ কথাটা বলে ও গেইটের ভিতরে ঢুকে যায়। নিজের অজান্তেই সায়রার যাওয়ার দিকে তাকিয়ে হাসে রিশান। এতক্ষণ হালকা ভিজলেও এখন পুরো ভিজে গেছে ও। নাক লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ঠান্ডা লেগে গেছে ওর। রিশান হাতছু শুরু হয়ে গেল। নিজেই নিজেকে বলছে। রিশান আঙ্গুল দিয়ে বারবার নাক ঘষছে আর হাঁচি দিচ্ছে। আর্থ হায়াতিকে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। আর্থ তুমি বাসায় যাও। হায়াতি আর আপনি? আর্থ কেন চিন্তা হচ্ছে আমার জন্য মিস হাতি? হায়াতি রং দিকে ঝুঁকে। হায়াতি একদম না, দূরে সরে। আর্থ হায়াতির গাড়ির দরজা খুলে ওকে বসিয়ে দেয়, তারপর ড্রাইভারের সামনে গিয়ে বলে, আর্থ কেয়ারফুলি ড্রাইভ করবেন। ড্রাইভার হ্যাঁ বলে গাড়ি স্টার্ট দেয়। আর্থ সি ইউ মিস হাতি, বাই। হাত দেখিয়ে। হায়াতি সাবধানে থাকবেন। হায়াতির চোখে স্পষ্ট আর্থের জন্য চিন্তা দেখা যাচ্ছে। ওর যদিও আর্থকে একা রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি বলে থাকবে এখানে। হায়াতি চলে যেতেই আর্থর ব্যাকসাইড থেকে ওর রিভলভার বের করে নেয়। আর্থ লুকোচুরি খেলা শেষ করার সময় চলে এসেছে। আর্থ দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। দলের দুজন লোক আর্থকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসে। একজন আর্থের সামনে দিয়ে আসতেই আর্থ লোকটির মাথায় রিভলভার দিয়ে বাড়ি দেয় আর লোকটি পড়ে যায়। আরেকজন ফোনে কাউকে কল করছে। আর্থ গিয়ে পেছনে থেকে তার মাথায় গান তাক করে ধরে আর লোকটি ভয়ে দু হাত তুলে নেয়। আর্থ গেম ওভার ব্রো। ইমরান সহ আরও অফিসাররা মল থেকে বাকি লোকদের ধরে নিয়ে আসে। ইমরান সব প্ল্যান অনুযায়ী হয়েছে। আর্থ এখন এদের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হোক। আর্থ আর ইমরান সবগুলোকে জিপে ভরে নেয়। ইমরান এখন এদের কাছ থেকে এরেনের সব ইনফরমেশন বের করতে পারব। আর্থ কাজটা এই গাধারা আরও সহজ করে দিল। সব কটাকে ইচ্ছামতো পেটানো হয়েছে। পেটানো শেষে লাইন করে চেয়ারে বসিয়ে রেখেছে ইমরান লোকগুলোকে। আর্থ ঢুকেই টেবিলের উপর উঠে বসে পড়ল। আর্থ কিছু বলেছে এরা? ইমরান এত টর্চার করলাম তাও মুখ খুলছে না। আর্থ তার মানে এদের নিজের জীবনের মায়া নেই? অবাক হয়ে, যেহেতু এরা আমাদের কোনো কাজে আসছে না তাহলে তো এদের বাঁচিয়ে রাখার মানেই হয় না। এক কাজ করি, এই নিষ্ঠুর পৃথিবী থেকে এদের বিদায় দিয়ে দেই। ওপারে গিয়ে শান্তিতে জাহান্নামে থাকবে। রাইফেলে বুলেট ভরতে ভরতে লোকগুলো আর্থের কথায় ঢোক গিলে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ইমরান তুই সিউর? আর্থ তোর কি মনে হচ্ছে আমি এখন মজা করার মুডে আছি? আর্থ টেবিল থেকে নেমে দাঁড়ায়, তারপর বলতে শুরু করে, আর্থকে আগে মরবে বলো? তুমি? প্রথম জনের উপর গান তাক করে নাকি তুমি? পরের জনের মাথায় গান তাক করে, উফ কত প্যারা, কাকে আগে মারতাম? এক কাজ করি, আমি তোমাদের চারপাশে ঘুরে ঘুরে 1 থেকে 10 পর্যন্ত গুনব আর যার কাছে যেতেই 10 আসবে সে আগে মরবে। শুরু করা যাক। 1 2 আর্থ লোকগুলোর চারপাশে ঘুরে ঘুরে কাউন্ট করছে। 10 নাম্বার বলতেই ভয় একজন বলতে শুরু করে, আমাদের এরেন স্যার পাঠিয়েছিল তোমাকে কিডন্যাপ করার জন্য। এর বেশি আমরা কিছু জানি না। আর্থ এটা তো আমিও জানি যে তোরা এরেনের লোক। এমন কিছু বল যেটা আমি জানি না। আমরা এর থেকে বেশি কিছুই জানি না। আর্থ তোদের বশ দেখতে কেমন সেটা তো অবশ্যই জানিস। কিছুক্ষণ পর স্কেচম্যান আসবে, আশা করি নিজের বসের সঠিক বর্ণনা দিবি। কথাটা বলে আর্থ বেরিয়ে যায়। ইমরান অন্য অফিসারদের ইশারায় বলে লোকগুলোকে সেলে নিয়ে রেখে আসতে। রিশানকে ভিজে বাসায় ঢুকতে দেখে সুভা দ্রুত ওর কাছে যায়।
শুভা রিশান তুই বৃষ্টিতে ভিজলি কিভাবে? রিশান কিছু না আম্মু সামান্য ভিজেছি হাঁচছি। শুভা জানি সামান্য ভিজেছিস কিন্তু সামান্য ভিজলেও তোর ঠান্ডা লেগে যায় সেটা ভুলে গেছিস তুই? শুভা রিশানকে সোফায় বসিয়ে দিয়ে শাড়ির আঁচল দিয়ে ওর চুল মুছে দিচ্ছে আর শাসন করছে। রিশান ভুলিনি আম্মু। গাড়ি থেকে নেমে বাসায় ঢোকার সময় শুভা কেন তোর ছাতা কোথায়? আমি সকালেই ড্রাইভারকে দিয়ে তোদের তিনটার গাড়িতে ছাতা রাখিয়েছিলাম। রিশান ছাতাটা আমি বলতে গিয়েও থেমে গেল। ছাতাটা আমার এক ফ্রেন্ডকে দিয়েছি। ফ্রেন্ডটার নাম নিশ্চয়ই সায়রা তাই না রিশ ভাই? আর্থ বাসায় ঢুকতে ঢুকতে বলল। আর্থ পুরো ভিজে চুপসে গেছে। রিশান রাগী চোখ করে আর্থের দিকে তাকায়। আর্থ দেখেও না দেখার ভান করে। শুভা কি অবস্থা করেছিস নিজের আর্থ? দেখতো পুরো ভিজে কাক হয়ে গেছিস। রেগে আজকেই তোর বড় আব্বুকে বলে তোর বাইকের ব্যবস্থা করছি। আর্থারের বড় আম্মু এতে আবার আমার বাইকের কি দোষ? রিশান অবভিয়াসলি দোষ বাইকের না দোষ তোর। বেশি আদর দিয়ে তোকে মাথায় চড়িয়ে ফেলেছি আমরা। আর্থ তোমার ক্ষেত্রেও একই কথা। শুভা আর্থ তুই যদি নিজের চলাফেরা ঠিক না করিস আমি কিন্তু আভি আর ওহিকে ফোন করে সব বলবো। তারপর ওরা এসে তোকে ঠিক করবে। আর্থ বড় আম্মু সরি। প্লিজ মমো ড্যাডকে কিছু বলো না প্লিজ জজ অসহায় ভঙ্গিতে। ঋষিকা এতক্ষণ ওদের কথা শুনছিল উপর থেকে। আর্থের কথায় উপর থেকে বলে উঠে ও। ঋষিকা ফোন করার কি আছে আম্মুট কয়েকদিন পর তো চাচু চলেই আসবে তখন আরামসে বসে আর্থ ভাইয়ার নালিশের লিস্ট দিও ওনাদের। আর্থ রিশু কি বাচ্চি বিড়বিড় করে। শুভা তোরা দুজন সোজা নিজেদের রুমে গিয়ে গোসল করবি এখন। আমি হলদি দিয়ে দুধ গরম করে আনছি। আর্থ ছি। শুভা ছি না জি। আর্থ মুখটা বাংলার পাঁচের মতো করে ওর রুমে চলে গেল। রিশান আম্মু আর্থেরটাতে একটু বেশি হলদি দিও। শুভা তুই যাবি নাকি? রিশান কথা না বাড়িয়ে চুপচাপ ওর রুমের দিকে চলে গেল। রাতে সায়রা ওর রুমে বসে রিশানের দেওয়া ছাতাটা খুলে ওটার দিকে তাকিয়ে আছে। ছাতাটার দিকে তাকিয়ে থাকলেও ওর কল্পনা শুধু রিশানকে দেখছে। নিজের অজান্তেই ব্লাশিং হচ্ছে ও। হায়াতি সায়রার রুমে ঢুকতেই সায়রার অদ্ভুত বিহেভিয়ার লক্ষ্য করে। হায়াতি রুমের মধ্যে ছাতা খুলে রেখেছে কেন আপি? আর ছাতার দিকে তাকিয়ে এমন আনমনা হয়ে ব্লাশিং হচ্ছে কেন? ভূতে টুতে ধরল না তো আবার? ভয় পেয়ে হায়াতি ধীর পায়ে সায়রার দিকে এগিয়ে যায় আর আস্তে আস্তে ওকে ডাকে। হায়াতি আপি আপি। কিন্তু সায়রার কোনো রেসপন্স নেই। ও তো নিজের কল্পনা জগতে হারিয়ে গেছে। হায়াতি এবার সায়রার সামনে গিয়ে জোরে জোরে ওর কাঁধ ঝাঁকিয়ে ওকে ডাক দেয়। হায়াতি আপি। হায়াতির হঠাৎ এমন কাজে চমকে যায় সায়রা। সায়রা এভাবে চেঁচাচ্ছিস কেন? ভয় পেয়ে গেছি আমি। বুকে থুতু দিয়ে হায়াতি ভয় তো আমি পেয়েছি। ভেবেছিলাম হয়তো তোমাকে ভূতে টুতে ধরেছে। আর এভাবে রুমের মধ্যে ছাতা খুলে রেখে মুচকি মুচকি হেসে ব্লাশিং হওয়ার মানে কি হুম? ছাতাটা বন্ধ করে দিয়ে সায়রা মুচকি মুচকি হাসা, ব্লাশিং হওয়া, আর কারো খেয়ালে ডুবে থাকাকে ভূতে ধরা না প্রেমে পড়া বলা স্টুপিড। হায়াতির মাথায় টোকা দিয়ে হায়াতি তুমি প্রেমে পড়েছ? অবাক হয়ে কখন কোথায় কিভাবে আর কার? কৌতূহল নিয়ে সায়রা এটা সিক্রেট বলবো না তোকে। উঠে ছাতাটা রেখে দিল। হায়াতি তুমি আমাকে বলবে না? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বোন হোক সেটা কাজিন। সায়রা তুই চিনিস ওকে গেস কর। হায়াতির পাশে বসে হায়াতি আমি চিনি?
ভাবছে কে হতে পারে। হায়াতি হাজারো ভেবেও বুঝতে পারছে না সায়রা কার কথা বলছে। সায়রা হায়াতির কনফিউজড চেহারা দেখে আবারও ওর মাথায় টোকা দেয়, তারপর বলে, সায়রা আর্থ ঠিকই বলে, তুই আসলেই হাতি। দেখতে হাতি না হলেও তোর ব্রেইন ঠিকই হাতির মতো। হায়াতি আপিয়ে, সায়রা আমি রিশানের কথা বলছি। বালিশ জড়িয়ে, হায়াতি রিশান ভাইয়া? অবাক হয়ে কখন আর কিভাবে শুরু হলো এসব? সায়রা স্টুপিড, ভালোবাসা কি সময় আর জায়গা দেখে হয় নাকি? ভালোবাসা তো হয়ে যায়, এটা না দেখা যায়, না স্পর্শ করা যায়, শুধু অনুভব করা যায়। বুঝেছিস? হায়াতি না, মুখ গোমরা করে। সায়রা তুই এখন বুঝবি না, যখন নিজে প্রেমে পড়বি তখন বুঝবি। হায়াতি ওহ। হঠাৎ হায়াতির আর্থের কথা মনে পড়ে। শপিং মলে তো ও ব্লাশিং হয়েছিল, ওরও অদ্ভুত ফিলিং হয়েছিল। তাহলে কি? কথাগুলো ভেবেই মাথা ঝাঁকি দেয় হায়াতি। হায়াতি কি ভাবছিস হায়াতি? তুই আর ওই ব্ল্যাকমিলার আর্থের প্রেমে ইম্পসিবল। মনে মনে, কিন্তু ব্লাশিং তো হয়েছিলাম, ওটা কি ছিল? কনফিউজড হয়ে হায়াতিকে অন্য মনস্ক দেখে সায়রা ওর মুখের সামনে তুড়ি বাজায়। সায়রা কি ভাবছিস? হায়াতি কিছু না। আচ্ছা আপি, আমরা বুঝব কিভাবে যে আমরা কাউকে পছন্দ করি? তুমি কিভাবে বুঝেছিলে যে তুমি রিশান ভাইয়াকে ভালোবাসো? সায়রা আমাদের মনে যদি কারো প্রতি কোনো ফিলিং থাকে তাহলে তাকে দেখলেই হার্টবিট বেড়ে যাবে। সে কাছে আসছে, নিজের অজান্তেই ব্লাশিং হব। তার হাসি দেখলে সবকিছু ভুলে শুধু তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি তার কষ্টে আমাদের মন সবচেয়ে বেশি কষ্ট অনুভব করবে। এটাই ভালোবাসার ডেফিনেশন। হায়াতি এত কিছু? সায়রা এটা তো কিছুই না। ভালোবাসার যে অনুভূতি সেটা শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। হায়াতি এত প্যাচগোছ অনুভূতি লাগবে না আমার। আমি এভাবেই ভালো আছি। মনে মনে আমি গিয়ে আমার রুমে ঘুমাই, তুমি বসে বসে ভালোবাসার ডেফিনেশন বুঝো। হায়াতি নিজে নিজে বিড়বিড় করতে করতে চলে গেল। সায়রা ওর আবার কি হলো? এক নিঃশ্বাসে পুরো গ্লাসের দুধ শেষ করে গ্লাসটা সুভার হাতে দিল। আর্থ ইয়াক জিভ বের করে। সুভা এত বাজে নাট খেতে যে ইয়াক ইয়াক করতে হবে। রিশান আমার তো ভালোই লাগে হলুদ দিয়ে দুধ খেতে, একদম ডিফারেন্ট ফ্লেভার। আর্থকে শুনিয়ে, আর্থ তাহলে আমার ভাগেরটাও খেয়ে দিতে। রিশান যদি তখন বাড়তি কথা না বলতি তাহলে ঠিকই এখন বাঁচিয়ে দিতাম। সুভা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আর্থকে বলল, আর তুই রিশানকে বাকি কাজ অফিসে গিয়ে করবি, এখন রেস্ট কর। রিশান ওকে মেরি মা। সুভা গুড নাইট। আর্থ রিশান গুড নাইট। সুভা চলে যেতেই আর্থ উঠে রিশানের সামনে চলে আসে। আর্থ ব্রো, আমার উল্টি আসছে ওয়াক। রিশান দূর হ, বাথরুমে যা। দূরে সরে দাঁড়ায়। আর্থ না, তোর উপর করব। রিশান খবরদার বলছি, আর্থ দূরে থাক। অন্য দিকে সরে। আর্থ আমি আজকে এখানেই ঘুমাব। বেডে শুয়ে পড়ল। রিশান যা ইচ্ছা কর। ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। রিশান কাজ করার মাঝেই বাইরে থেকে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনতে পায়। সায়রার কথা মনে পড়ে যায় ওর। আনমনেই রিশানের ঠোঁটে হাসি ফুটে উঠল। রিশান ও যেমন অদ্ভুত, ওর ইচ্ছাগুলোও তেমন অদ্ভুত। কেউ বৃষ্টির জন্য উইশ করে নাকি আজব, আর তার উপর ইচ্ছা পূরণও হয়ে গেল। মুচকি হেসে আর্থ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে রিশানকে। রিশানকে প্রথমবার এমনভাবে নিজে নিজে হাসতে দেখছে ও। আর্থ ব্রো, ইউ ফলেন ইন লাভ। রিশান কি বললি? হোচকিয়ে
আর্থ আমি বলেছি তুই প্রেমে পড়েছিস। কথাটা বলার সাথে সাথে রিশান সোফার কুশন ছুঁড়ে মারে আর্থের উপর। রিশান ফালতু কথা। আর্থ যতই অস্বীকার কর একদিন আমার কথাই সত্য হবে। কুশনটা বুকে জড়িয়ে শুয়ে পড়ল। আর্থের কথায় চিন্তায় পড়ে গেল রিশান। নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে ও। রিশান আমি আর ভালোবাসা অসম্ভব। মনে মনে আর্থ ব্রো লাইটটা অফ করে দে, তারপর শান্তিতে বসে বসে ভাব। রিশান তুই চুপ করবি নাকি বের করে দিব তোকে রুম থেকে? আর্থ নাকে মুখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রিশানও ল্যাপটপ অফ করে আর্থের পাশে এসে শুয়ে পড়ল। পুরো বেড একাই দখল করে রেখেছে ও। একদম কোনো অল্প একটু জায়গায় শুয়েছে রিশান। রিশানের চোখে ঘুম আসছে না। বারবার আর্থের বলা কথাগুলো মনে পড়ছে আর শায়রার চেহারা ভাসছে চোখে। রিশান উফ কি ভাবছি। এই আর্থ আমার মাথাটা নষ্ট করে দিয়েছে। মাথায় বালিশ চেপে জোর করে ঘুমানোর চেষ্টা করে। ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় আর্থের। আর্থ হ্যালো ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে ঘুম উড়ে যায় আর্থের। চমকে উঠে বসে ও। আর্থ কিভাবে সম্ভব এটা? আর তোমরা সবাই কোথায় ছিলে? রেগে ফোন বেডে আছাড় মেরে উঠে বসে ও। যত দ্রুত সম্ভব হেডকোয়ার্টারে যেতে হবে এখন ওকে। ঋষিকা কলেজ গেইটের সামনে নামতেই কিছুটা দূরে রিক্তকে দেখতে পায়। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আশেপাশের তো কোনো খেয়ালই নেই ওর। ঋষিকা রিক্তর পাশে গিয়ে ওর হাত থেকে ফোন ছিনে নেয়। রিক্তর হাত থেকে হঠাৎ ফোন ছিনে নেওয়ায় ও রেগে যায়। রিক্ত কার এত বড় সাহস পেছনে ফিরে ঋষিকাকে দেখে চুপ করে যায় ও। ঋষিকা আমার। রিক্ত সরি রিশু, আমি ভাবলাম কে নাকে তাই ধমক দিয়ে ফেলেছি। ঋষিকা বুঝলাম, কিন্তু এটা বলেন আপনার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই সারাদিন কলেজের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া? নজর রাখেন আমার উপর? কিছুটা রেগে। রিক্ত নজর রাখব কেন রিশু? আমি তো তোমাকে এক পলক দেখার জন্য প্রতিদিন আসি আর তুমি আমাকে এই অপবাদ দিচ্ছ। আহত কণ্ঠে। ঋষাকা দেখা শেষ? এখন যান। রিক্ত যাব? কোথায় যাব? আমি কোথাও যাচ্ছি না। তুমি ক্লাসে যাও, আমি এখানেই অপেক্ষা করব। ক্লাস শেষ হলে একসাথে ঘুরতে যাব। একটা রোমান্টিক লং ড্রাইভে। ঋষিকা আপনি এখানে থাকলে আমি পড়ায় মনোযোগ দিতে পারি না। আপনি বাসায় যান। রিক্ত আমি কি এমন করলাম যে তুমি পড়ায় মনোযোগ দিতে পারো না? ওয়েট তুমি কি এই টেনশনে থাকো যে আমি আবার কলেজের অন্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছি না তো? আর এজন্যই তুমি ক্লাসে মনোযোগ দিতে পারো না, তাই না? ভ্রু নাচিয়ে। ঋষিকা একদম না। আমি এমন কিছু নিয়ে টেনশন নেই না। হোচকিয়ে। রিক্ত রিশু বেবি সত্যি স্বীকার করতে কিসের লজ্জা? জাস্ট বলে ফেল হ্যাঁ। ঋষিকা আপনি আসলেই অনেক বিরক্তিকর মানুষ। ধুর আমার কি। ঋষিকা চলে যেতে নিলেই রিক্ত ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রিক্ত রিশু তোমার এই রাগী ফেসটা আমার কাছে মারাত্মক লাগে তুমি জানো? ঋষিকার চুলে আঙুল ঘুরিয়ে। ঋষিকা জানি না আর জানতেও চাই না। আমার ক্লাসে দেরি হচ্ছে। নিজেকে ছাড়িয়ে। রিক্ত আচ্ছা বাবা সরি। তুমি চাও আমি এখানে না থাকি তাই না? ওকে ফাইন, আমি এখন চলে যাচ্ছি। একবারে ক্লাস শেষ হলে তোমাকে নিতে আসবো, চলবে? ঋষিকা হুম। মাথা নাড়িয়ে। রিক্ত তাহলে আমি যাই? ঋষিকা হুম তাড়াতাড়ি যান। রিক্ত ওকে তাহলে আমার গুড বাই কিস দিয়ে দাও, আমি চলে যাই। গাল এগিয়ে দিয়ে।
ঋষিকা আশেপাশে ভালো করে দেখে চট করে রিক্তর গালে ঠোঁট ছুঁয়ে দৌড়। রিক্ত ঋষিকার কাজে হালকা হেসে গাড়িতে উঠে চলে গেল। দূর থেকে ওদের দেখছিল অরুণ। রিক্ত চলে যেতেই ও ভিতরে চলে যায়। ক্লাসে গিয়ে ঋষিকা ওর ফ্রেন্ডের পাশে বসে পড়ে। অরুণও এসে বসে পড়ল কিছুটা দূরত্বে। ইমা দেখ ঋষুট আজও তোর দিকে তাকিয়ে আছে। অরুণকে দেখিয়ে। ঋষিকা আর বলিস না, জাস্ট বিরক্তিকর লোকটা। বিরক্তিকর ভাব নিয়ে, বুঝি না এভাবে তাকিয়ে থাকার মানে কি। ইমা আমার কাছেও অদ্ভুত লাগে লোকটাকে। দেখ বয়সেও অনেক বড় দেখায়, তাহলে আমাদের ক্লাসে ভর্তি কেন হলো? ঋষিকা কে জানে, বাদ দে। ঋষান ওর কেবিনে ঢুকেই ডেস্কের উপর লাল গোলাপ ফুলের বুকে দেখতে পায়। ঋষান ভালো করেই জানে এটা কাজলের কাজ। প্রায়ই এমনটা করে কাজল। বিভিন্ন ধরনের ফুল রেখে দেয় ও ঋষানের ডেস্কে। যদিও ঋষান স্ট্রিক্টলি বলে দিয়েছিল ওকে যে ওর ফুল অপছন্দ, আর ওর আশেপাশে ফুল না রাখতে, কিন্তু কাজল শুনে না। মাঝে মধ্যে ওর ইচ্ছে করে কাজলকে কাজ থেকে বের করে দিতে, কিন্তু এই সামান্য কারণে কাউকে কাজ থেকে বের করে দেওয়া ওর কাছে ঠিক মনে হয় না। ঋষান ল্যান্ড ফোন দিয়ে কাজলকে কেবিনে আসতে বলে। ঋষানের ফুল পছন্দ না করার মেইন কারণ ওর ফুলের ঘ্রাণে অ্যালার্জি। ওর অ্যালার্জির বিষয়টা কয়েকজন বাদে বেশি কেউ জানে না। ঋষান ডেস্কে না বসে জানালার সামনের সোফায় গিয়ে বসে। কাজল গতবার অর্কিড আর হলুদ গোলাপ দিয়েছিলাম, কিন্তু ঋষান স্যারের পছন্দ হয়নি। এবার লাল গোলাপ দিয়েছি, এটা নিশ্চয়ই ঋষান স্যারের পছন্দ হবে। আফটার অল লাল গোলাপ কার না পছন্দ ভাবতে ভাবতে কাজল ডোর নক করে ভিতরে আসে। ঋষান 5 মিনিটের মধ্যে ডেস্ক পরিষ্কার চাই আমার। একটা গোলাপের পাপড়িও যেন না থাকে। ঋষানের ডিরেক্ট কথায় কাজলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাজল জি। অনিচ্ছা সত্ত্বেও ফুলগুলো সরিয়ে দেয় ওর ডেস্ক থেকে। ঋষান ওর ডেস্কে এসে বসে তারপর গম্ভীর মুখ করে কাজলকে বলতে শুরু করে। ঋষান, পুরো স্টাফ মেম্বাররা জানে যে আমার ফুল পছন্দ না, তাহলে তোমার দ্বারা বারবার একই ভুল কিভাবে হয় কাজল? গতবার মানা করে দেওয়া সত্ত্বেও আজ আবার। কাজল, সরি স্যার, আমি ভাবলাম আপনার পছন্দ হবে তাই। ঋষান, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখানে কাজ করতে আসো, তাই শুধু নিজের কাজ নিয়ে ভাবো। বুঝেছ আমার কথা? কাজল জি। মাথা নিচু করে। ওদের কথার মাঝেই সায়েরা বিনা নক করে ঋষানের কেবিনে ঢুকে পড়ে। সায়েরা, গুড মর্নিং। ঋষান আর কাজল অবাক হয়ে তাকায় সায়েরার দিকে। ওদের দৃষ্টিকে পাত্তা না দিয়ে সায়েরা সোজা ঋষানের কাছে চলে যায়, তারপর ওর হাতের ছোট্ট ক্যাকটাসের টবটা ঋষানের টেবিলে ল্যাপটপের পাশে রেখে দেয়। ঋষান, এটা কি? আর আবার টেবিলে কেন রাখলে? সায়ের, এটা ক্যাকটাস। আর এখানে রাখলাম সৌন্দর্যের জন্য। কাজল, ঋষান স্যারের ফুল পছন্দ না ম্যাম। দাঁতে দাঁত চেপে। সায়েরা, আমি জানি, কিন্তু আমি থোড়ি না ওকে ফুল দিচ্ছি। এটা ফুল না, কাটা গাছ। ঋষান কিছু বলবে তার আগেই সায়েরা ঋষানকে বলতে শুরু করে। সায়েরা, আমি জানি তোমার ফুলের ঘ্রাণে অ্যালার্জি হয়, তাই তুমি নিজের আশেপাশে ফুল বা ফুলের প্লান্ট রাখো না, তাই আমি তোমার জন্য স্পেশালি এটা নিয়ে এসেছি। ক্যাকটাসের একটা আলাদাই সৌন্দর্য আছে, তাই এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। ঋষান কি বলবে ভেবে পাচ্ছে না। একটা বড় নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলে ও। ঋষান, থ্যাংক ইউ এত স্পেশাল একটা গিফটের জন্য। এখন তোমরা যাও, আমার কাজ আছে। সায়েরা, যাচ্ছি, আগে বলো তোমার পছন্দ হয়েছে কিনা।
রিশান পছন্দ? অনেক বেশি পছন্দ হয়েছে। নিজেকে সান্ত্বনা দিয়ে। শায়রা, আমি জানতাম তোমার পছন্দ হবে। শায়রার চয়েস কখনো খারাপ হতেই পারে না। আচ্ছা, এখন আমি যাই, বাই। রিশান, বাই। কাজল এতক্ষণ শায়রা আর রিশানের কথাগুলো শুনছিল আর মনে মনে রেগে ফায়ার হচ্ছিল। শায়রা যেতেই ও ওর পেছনে বেরিয়ে যায়। শায়রা ওর কেবিনে চলে যায় আর কাজলও ওর ডেস্কে বসে রাগে হাতের কলম মোড়াচ্ছে ও। কাজল, আমার দেওয়া ফুল তো রিশান স্যার কখনো একসেপ্ট করেনি, কিন্তু ওই শায়রার দেওয়া ক্যাকটাস প্লান্ট ঠিকই একসেপ্ট করলেন। আমি উনাকে কতটা পছন্দ করি কেন বুঝেন না উনি? রেগে, আমি এখানে একমাত্র উনার জন্য কাজ করছি আর উনি না, রিশান স্যারকে আমি ওই শায়রার হতে দিব না। তার জন্য আমার যাই করতে হয় আমি করব। আর্থ হেডকোয়ার্টারে এসে দেখে গতকাল যে লোকগুলোকে ধরেছিল ও সবগুলো লোক মারা গেছে। কেউ পয়জন দিয়েছে সবগুলোকে। ইমরান রাতে খাবারে পয়জন মিলিয়ে দিয়েছিল কেউ। আর্থ, তার মানে আমাদের এখানের কেউ এরেনের সাথে মিলে আছে। আর এজন্যই আমরা যতবারই ওকে ধরার প্ল্যান করি ও আগে থেকেই আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যায়। মনে মনে, কিন্তু কে হতে পারে এই ট্রেইটরটা? আর্থর আশেপাশের সবাইকে পর্যবেক্ষণ করে, কিন্তু সন্দেহ করার মতো কাউকে দেখছে না ও। সবাই ওর পরিচিত। অনেককেই ছোট থেকে দেখে আসছে, অনেকেই ওর ভালো বন্ধু, কাকে রেখে কার উপর সন্দেহ করবে ও। আর্থর কেবিনে বসে ভাবছে কে হতে পারে যে ওদের দলে থেকে ওদের সাথেই বিশ্বাসঘাতকতা করছে। আর্থ যে করেই হোক এরেনকে তো খুঁজে আমি বের করবই। এটা আমার লাইফের সবচেয়ে জটিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস, এটাতে কোনো মতেই হারব না আমি। নিজে নিজেকে বলছে। আর্থের ভাবনার মাঝেই সাব্বির, কলিগ, হাতে একটা কাগজ নিয়ে কেবিনে আসে। সাব্বির, আর্থ হুম বল। ভাবনা থেকে বের হয়ে। সাব্বির, কালকে এই স্কেচটা করা হয়েছিল, কিন্তু কে যেন পুড়ে ফেলেছে। আমি সঠিক সময়ে দেখে ফেলায় এতটুকু বেঁচে গেছে। অর্ধেক স্কেচ দেখে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আর্ট স্কেচটা সাব্বিরের হাত থেকে নিয়ে দেখে শুধু চোখ দুটোই বোঝা যাচ্ছে, বাকি সবটুকু পুড়ে গেছে। আর্ট, সাব্বির, কালকে অফিসে কে কে ছিল তোর সঠিক জানা আছে? সাব্বির, আমার জানা মতে গতকাল কয়েকজন জুনিয়র অফিসার ছিল আর ইমরান। ওর নাকি কিছু কাজ বাকি ছিল তাই ও থেকে গেছে। আর্থকে তুই এখন যা। সাব্বির চলে যেতেই আর্থ স্কেচটার দিকে মনোযোগ দেয়। আর্থ, তাহলে কি ইমরান? না, কি ভাবছি আমি, ইমরান কেন এমনটা করবে? ইমরান হতে পারে না। কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই নেই রিশানের। মাথাটা ঝিমুনি ধরে গেছে। ল্যাপটপ সরিয়ে ঘাড় দুই দিকে বাঁকিয়ে সোজা হয়ে বসে ও তখনই ওর চোখ যায় ক্যাকটাস প্লান্টটার উপর। প্লান্টটা সামনে আনে ও। লাভ শেপের ছোট্ট একটা ক্যাকটাস। দেখতে আসলেই সুন্দর দেখা যাচ্ছে। রিশান, গিফট হিসেবে ক্যাকটাস প্রথমবার পেলাম, কিন্তু প্লান্টটা আসলেই সুন্দর। ক্যাকটাসও এতটা সুন্দর হতে পারে আগে জানা ছিল না। হেসে, হাই মিস্টার প্লান্ট, আইম রিশান। আজকে থেকে তুমি আমার রুমমেট। তোমার জন্য একটা ভালো নাম খোঁজা উচিত। কি নাম দেওয়া যায়? ভাবছে। কুকি? হুম, আজকে থেকে তোমার নাম হবে কুকি। ডু ইউ লাইক ইট? প্লান্টটার সাথে কথা বলছে রিশান। এখন আর ক্লান্ত লাগছে না ওর, বরং ভালো লাগছে, মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেছে ওর। আর্থ হায়াতির কোচিংয়ের সামনে বাইক থামায়। এই টাইমেই হায়াতির কোচিংয়ের ছুটি হয়।
হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে একদম কারেক্ট টাইমে পৌঁছেছে ও। হায়াতি ওর ফ্রেন্ডদের সাথে কোচিং থেকে বের হতেই আর্থকে দেখে ফেলে। আর্থ হায়াতিকে দেখে হাত তুলে হাই বলে, কিন্তু হায়াতি কিছু না বলে উল্টো পথে হাঁটা ধরে ওর ফ্রেন্ডদের রেখেই। আর্থেই হাতির আবার কি হলো, আমাকে দেখেনি নাকি দেখেও ইগনোর করছে? কনফিউজড হয়ে আর্থ দৌড়ে হায়াতির পেছনে যায়। আর্থকে আসতে দেখে হায়াতি আরও দ্রুত পা চালায়। আর্থ, আরে মিস হাতি, তোমার আবার কি হলো, এমন উইয়ার্ড বিহেভ করছো কেন? আরে দাঁড়াও তো। হায়াতি, আপনি আমার পিছু পিছু আসছেন কেন আজব? হাঁটতে হাঁটতে আর্থ হায়াতির হাত ধরে থামিয়ে নেয়। দুজনেই হাঁপিয়ে গিয়েছে। আর্থ, স্টপ, আর এক কদমও এগোবে না। তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? হায়াতি, আপনি আমার পিছু করছেন কেন? আর্থ, আমি তোমার পিছু করছি না। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে বাসায় ড্রপ করে দেই। মিথ্যা। হায়াতি, লাগবে না, আমি একা যেতে পারবো, আপনি যান। আর্থ, আমি কি বলেছি তুমি একা যেতে পারবে না? আমি তো হেল্প করছি তোমার। হায়াতি, আপনার হেল্প লাগবে না। আপনি আপনার রাস্তায় যান আর আমি আবার হাঁটা শুরু করে। আর্থের আবার কি হলো? আরে ওটা ভুল রাস্তা, তোমার বাসা তো এই দিকে। হায়াতির পেছনে যায় আবার। রিক্ত ঋষিকার বাসার সামনে গাড়ি থামায়। কিন্তু গাড়ি থামিয়ে সামনে তাকাতেই দুজনের মুখের রং উড়ে যায়। সামনে ঋষান ওর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ঋষিকা, ভাইয়া। ভয় ভয়। রিক্ত, এই সময় এই হিটলারটা বাসায় কি করছে? অবাক হয়ে, সো হোয়াট, আমি কি ভয় পাই নাকি ওকে? মনে মনে সাহস জুগিয়ে রিক্ত আর ঋষিকা গাড়ি থেকে নেমে যায়। ঋষান এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ওর মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে ও, কিন্তু ওর চাহনি একদম শান্ত, যেন ঝড় আসার আগের মুহূর্তটা। ঋষিকা, এখন কি হবে? মনে মনে ভয় পেয়ে হায়াতি কিছু দূর যেতেই আর্থর পথ আটকায়। আর্থ, আমার মাথায় কি শিং গজিয়েছে যে ভয় এভাবে পালাচ্ছ? হায়াতি শিং গজানোর থেকেও সিরিয়াস। মনে মনে, আর্থ, এখন তোমার মুখের স্পিকার অফ করে রেখেছ কেন? আনসার মি। হায়াতি, আরে আমি আপনার প্রেমে পড়তে চাই না, তাই পালাচ্ছি। আপনার প্রেমে পড়লে আমার লাইফ আর আমার লাইফ থাকবে না। হরর মুভির নেভার এন্ডিং সিজন হয়ে যাবে। বিড়বিড় করে হায়াতিকে বিড়বিড় করতে দেখে আর্থকে ঝাঁকি দেয়। আর্থ, হ্যালো মিস হাতি, কি হয়েছে তোমার, ঠিক আছো? জ্বর টর এলো না তো? কপালে হাত দিয়ে চেক করে। হায়াতি আর্থের হাত কপাল থেকে সরিয়ে কাপা কাপা গলায় বলে, হায়াতি, আমার কি হবে, একদম ঠিক আছি আমি। আর্থ, তাহলে এমন উইয়ার্ড বিহেভ করছো কেন? হায়াতি, উইয়ার্ড আমি না, আপনি। পুলিশ হয়ে এভাবে একটা মেয়ের পিছু করতে লজ্জা করে না? চেঁচিয়ে আর্থ হায়াতির কথায় চোখ বড় বড় আশেপাশে তাকায়। পাশের কয়েকজন হায়াতির কথায় অদ্ভুত দৃষ্টিতে তাকায় আর্থের দিকে। আর্থ সাথে সাথে কথা ঘুরানোর জন্য বলতে শুরু করে দেয়, আর্থ, কি আজেবাজে বকছ? গনপিটুনি খাওয়ানোর ইচ্ছা আছে নাকি আমাকে? হায়াতি, আমার পিছ না ছাড়লে ঠিকই খাওয়াবো। আর্থ, রিয়েলি? তুমি আমাকে গনপিটুনি খাওয়াবে?
ওকে ফাইন, তাহলে সেদিনের কাজের জন্য আমিও তোমাকে গ্রেফতার করব। শয়তানি হেসে। হায়াতি ফেসে গেলাম, এখন কি করব? মনে মনে আইডিয়া। হায়াতি ওর ফোন বের করে গ্যালারি থেকে সেদিনের তোলা আর্থের খালি গায়ের ছবিগুলো দেখায় ওকে। হায়াতি অনেক ব্ল্যাকমেইল করেছেন আমাকে মিস্টার আর্থ। উপস সরি দ্য গ্রোইট সিবিআই অফিসার আর্থ রায়জাদা, এখন আমার পালা। যদি বেশি তিরিংবিরিং করেন তাহলে ডিরেক্ট আপনার এই হাফনেকের ছবিগুলো গ্রুপে পোস্ট করে দিব। কনফিডেন্ট হয়ে আর্থ হায়াতির কথাগুলো শুনে শান্তভাবে একবার হায়াতার দিকে আরেকবার ছবিগুলোর দিকে তাকায় ও। কোনো রিয়েকশন দেখা যাচ্ছে না আর্থের ফেসে। আর্থ রেগে আছে নাকি ভয় আছে কিছুই বুঝতে পারছে না হায়াতি। হায়াতি কিছুই তো বুঝতে পারছি না, শোকট খেয়ে গেল নাকি? মনে মনে হঠাৎ হায়াতিকে টাস্কি দিয়ে ও জোরে জোরে হেসে দেয়। আর্থের এই রিয়েকশন আশা করেনি হায়াতি। হায়াতি পাগল টাগল হয়ে গেলেন নাকি? আর্থ অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে। আর্থ জোক অফ দ্য ইয়ার মিস হাতি। হাসি থামছে না আমার। হাসি থামানোর চেষ্টা করে। হায়াতি, আমি কি হাসির কিছু বলেছি যে আপনার হাসি থামছে না? আর্থ, তুমি এই ফটোগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো? লাইক সিরিয়াসলি? তুমি এগুলো গ্রুপে ছেড়ে দিবে তাই তো? ওকে ফাইন, গো আহেড, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, ছবিগুলো যেখানে খুশি তুমি দিতে পারো। হায়াতি, আপনার কি ভয় লজ্জা বলতে কিছু নেই? রেগে আর্থ, অবশ্যই নেই। ছেলেদের ভয় আর লজ্জা এ দুটো জিনিসই থাকতে নেই। আর তার উপর আমি তো পুলিশ অফিসার, আমার তো আরও আগে এ দুটো নেই। আর তাছাড়া লজ্জা আমার না তোমার পাওয়া উচিত। আমার বাসায় এসে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলে আবার আমাকেই ব্ল্যাকমেইল করছো? বাহ, তোমার ক্রাইম তো এখন ডাবল হয়ে গেল। এই ছবিগুলো গ্রুপে দিল, ক্ষতি আমার না তোমারই হবে। হায়াতি, কিভাবে? আর্থ, দেখো, যদি তুমি আমার এই ছবিগুলো গ্রুপে দাও তাহলে ফর শিওর আমার ফ্যান ফলোয়িং ডাবল হয়ে যাবে। আফটার অল আমাকে কতটা হট দেখাচ্ছে এখানে। এটা হলো আমার লাভ আর তোমার ক্ষতি হবে, কারণ একজন পুলিশ অফিসারকে একবার না দুইবার ব্ল্যাকমেইল করার শাস্তি কি হতে পারে তা তুমি ভালো করেই জানো। আফটার অল লিয়ে স্টুডেন্ট তুমি। বাঁকা হেসে হায়াতি, এটা কিন্তু অতিরিক্ত হচ্ছে। রাগ কান্না মিশ্রিত কণ্ঠে আর্থ, অতিরিক্ত আমি না তুমি করছো। আমি জাস্ট তোমাকে বাসায় ড্রপ করতে চেয়েছিলাম আর তুমি বিষয়টাকে তিল থেকে তাল বানিয়ে দিল। হায়াতি, আপনি বুঝতে পারছেন না একটা ছেলে আর একটা মেয়ের দূরত্ব বুঝিয়ে চলা উচিত। মানুষ দেখলে খারাপ ভাবতে পারে আর্থকে ভুলানোর জন্য। আর্থ 21st সেঞ্চুরির মেয়ে হয়ে এমন ফালতু কথায় কান দাও তুমি? দেরি হচ্ছে আমার, চলো। হায়াতির ব্যাগ নিয়ে হাঁটা ধরল। হায়াতি, আরে আমার ব্যাগ। আর্থের পিছু দৌড় দিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে রিশান আর রিক্ত। দুজনেই নীরব হয়ে নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। রিক্ত বারবার রিশানের দিকে আর চোখে তাকাচ্ছে। রিশানের নীরবতা ওকে বিরক্ত করে তুলছে। আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে ওকে রিশান, কিন্তু একটা শব্দও বলছে না। রিক্ত শুধু শুধু এমন মূর্তির মতো দাঁড় করিয়ে রাখার মানে কি? বিরক্তিকর মনে মনে। রিক্ত রিশানকে কিছু বলবে তার আগেই রিশান নীরবতা ভেঙে বলে, রিশান, কেন আমার বোনের পিছ ছাড়ছ না তুমি? কি চাও কি তুমি? রিক্ত উত্তরটা একদম সিম্পল, আমি ঋষিকাকে চাই। সোজা উত্তর।
রিশান রিক্তর কথা শুনে তাচ্ছিল্য হাসল। রিশান সিরিয়াসলি, তুমি কি ভাবো ঋষিকা তোমার এই ড্রামায় বিশ্বাস করে তা বলে আমিও করব? আমি ভালো করেই জানি তুমি আমার বোনকে ভালোবাসো না, এসবই তোমার জেদ আর ইগো। আমার উপর জেদ করে তুমি আমার বোনকে ইউজ করছো আমাকে কষ্ট দেওয়ার জন্য। রিক্ত রিশানের কথা শুনে নিজের হাসি থামিয়ে রাখতে পারল না। রিক্ত সিরিয়াসলি, রিশান তুই এতদিন ধরে এমনটা ভেবে আসছিলি? ঋষুর প্রতি আমার ভালোবাসা কোনো জেদ বা ইগো থেকে না। ও আমার জেদ না ভালোবাসা। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ওকে আমি। রিক্তর কথায় রিশান তাচ্ছিল্য হেসে বলতে শুরু করে। রিশান, ভালোবাসা শব্দটা তোমাদের মুখে মানায় না। আফটার অল তুমিও মিস্টার মেহরাবেরই ছেলে। তুমি কি ভুলে গেছো তোমার মা কেন মারা গিয়েছিলেন? তোমার বাবা কিভাবে তোমার মাকে ধোঁকা দিয়েছিল? আমি চাই না আমার বোনের সাথেও এমনটা হোক। শক্ত গলায় রিশানের কথায় রিক্তর মনের পুরনো ঘা যেন আবার তাজা হয়ে যায়। রিক্ত, উনার আর আমার মধ্যে অনেক তফাত। কাপা কাপা গলায়, আমি সত্যি ঋষিকাকে অনেক ভালোবাসি রিশান। আমার জীবনের প্রথম ও শেষ ভালো লাগা ও। একবার বিশ্বাস করে দেখ, ওর জন্য সব করতে রাজি আমি। জীবন দিতেও। রিক্তর কথায় সত্যতা অনুভব করছে রিশান। ওর চোখে ঋষিকার জন্য গভীর ভালোবাসা স্পষ্ট অনুভব করতে পারছে ও। কিন্তু তা ওর ব্রেইন বারবার রিক্তর উপর বিশ্বাস করতে, দ্বিতীয়বার ভাবতে বলছে ওকে। ঋষিকা শুধু রিশানের না, ওদের পরিবারের সবার সবচেয়ে বড় দুর্বলতা। ওর একটু কষ্ট হলে পুরো ফ্যামিলি কাঁদে। এমনিতে কারো উপর বিশ্বাস করতে পারে না ও। অনেক ভেবে রিশান একটা দীর্ঘশ্বাস ফেলে রিক্তকে বলে, রিশান, ঋষুর জন্যে সব করতে পারো তাই না? নিজের ভালোবাসার পরীক্ষা দিতে পারবে? রিক্ত, মানে? রিশান, ঋষুর প্রতি তোমার ভালোবাসা প্রমাণ করতে হবে। বাঁকা হেসে রিক্ত, প্রমাণ করতে হবে মানে? অবাক হয়ে, কিভাবে? রিশান কিছু বলল না, শুধু বাঁকা হাসল। রিক্ত বুঝতে পারছে এই বাঁকা হাসির পেছনে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে রিশানের। রিক্ত, ব্রতর হাসিটা আমার কাছে ভালো ঠেকেছে না। সন্দেহের চোখে, তুই আবার আমাকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিতে বলবি না তো? অবাক হয়ে রিক্ত কথাটা বলে ব্রিজের নিচে তাকিয়ে উচ্চতা দেখে নেয় ব্রিজ থেকে নদীর। নদীর স্রোত দেখে ঢোক গিলে ও। রিক্ত, ভয় পাস না রিক্ত। এটা তুই তোর ঋষুর জন্যে করছিস। গো ফর ইট। রিক্ত চোখ বন্ধ করে ব্রিজের রেলিংয়ে উঠলে নিলেই পেছনেই কলারে টান অনুভব করে। রিশান ওকে কলার টেনে নিচে নামিয়ে নেয়। রিশান, ড্রামা করতে বলিনি আমি। রিক্ত, তার মানে ঝাঁপ দিতে হবে না? খুশি হয়ে, তাহলে প্রমাণ করব কিভাবে? অবাক হয়ে রিশানের থেকেও কঠিন কিছু করে। ডেভিল স্মাইল দিয়ে আর্থ হায়াতির বাসার সামনে বাইক থামায়। হায়াতি বাইক থেকে নেমে আর্থের বরাবর এসে দাঁড়ায়। চোখ কপাল কুঁচকে নাক ফুলিয়ে আর্থের দিকে তাকিয়ে আছে ও। আর্থ, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? হোচ কে? তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, ফ্রিতে তোমাকে বাসায় পৌঁছে দিয়েছি আমি। হায়াতি, আমার আপনার ফ্রি রাইডের প্রয়োজন নেই। কালকে থেকে আপনি আমার কলেজ বা কোচিংয়ের আশেপাশেও আসবেন না।
আঙুল তুলে হুমকি দিয়ে। আর্থ, তোমার সাহস তো দেখি কম নয়, আমাকে আঙ্গুল দেখাচ্ছ। মজা করে, যেহেতু ভুল করেছ শাস্তিও পাওয়া উচিত। কালকে থেকে প্রতিদিন আমিই তোমাকে কলেজ থেকে পিক করব। এটাই তোমার শাস্তি। মুচকি হেসে। হায়াতি কি রেগে, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি তো সেদিনের জন্য সরি বলেছা, আপনাকে আর কি চাই? কাঁদো কাঁদো ভাবে। আর্থ একটা কিস চাই দিবে? ভ্রু উঁচু করে। হায়াতি কি হহ। আর্থের কথায় চোখ বড় বড় হয়ে গেল হায়াতির। হায়াতির রিয়েকশন দেখে ফিক করে হেসে দেয় আর্থ। আর্থ রিল্যাক্স, মজা করছিলাম। হাসতে হাসতে, মেইন পয়েন্ট হচ্ছে তোমাকে জ্বালাতে অনেক ভালো লাগে আমার। তোমার রাগী, ভয়ার্ত, কাঁদো কাঁদো ফেস দেখতে জাস্ট হেব্বি লাগে। হায়াতি রাগে ফুঁসছে। ওর অসহায়ত্ব দেখে আর্থের নাকি হেব্বি লাগে। রাগে তোর ইচ্ছা করছে আর্থের ঝাঁকড়া চুলগুলো টেনে ছিঁড়তে। আর্থ হায়াতিকে ফুঁসতে দেখে বুঝে যায় ওর এখন কেটে পড়া উচিত। আর্থকে ফাইন, আমি এখন যাই। আমার অনেক কাজ আছে। বাইক স্টার্ট দিয়ে রিশান ফুরফুরে মেজাজে বাসায় আসে। ওকে বাসায় আসতে দেখে ঋষিকা দৌড়ে উপর থেকে ড্রয়িং রুমে আসে। এতক্ষণ চিন্তায় যায় অবস্থা হয়েছিল ওর। ঋষিকা ভাইয়া রিশানের সামনে এসে। রিশান, গুড ইভিনিং রিশু, ঋষিকার গালে টেনে। রিক্তকে এত খুশি খুশি দেখে অবাক ঋষিকা। রিক্তর সাথে দেখা করেও রিশান এত শান্ত কেন বুঝতে পারছে না ও। ঋষিকা ভাইয়া, ঠিক আছো তুমি? কি কথা হয়েছে রিক্তর সাথে? ভয় ভয়। রিশান, কি কথা হয়েছে সেটা তোমার না জানলেও চলবে। এটা আমাদের বড়দের ব্যাপার রিশু, তোমার টেনশন করতে হবে না। যাও গিয়ে পড়তে বসো। ঋষিকা কি বলবে ভেবে পাচ্ছে না। আগে যখনই রিক্তর সাথে কথা বলে আসতো রিশান রেগে ফায়ার হয়ে থাকত, কিন্তু আজ একদম শান্ত, কিভাবে বুঝতে পারছে না ও। রিশান কথা না বাড়িয়ে গুনগুন করতে করতে চলে গেল উপরে। ঘুম থেকে উঠেই রিক্তকে ফোন করছে ঋষিকা, কিন্তু ফোন রিসিভ করছে না ও। রাতে ফোন দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছিল টেরও পায়নি ঋষিকা। সকালে উঠে আবার কল করছে অথচ রিসিভ হচ্ছে না। চিন্তায় মাথা ব্যথা উঠে যাচ্ছে ওর। ঋষিকা স্টুপিড ডাফ ফর ইডিয়েট একটা। ফোন ধরছে না কেন? বিরক্ত হয়ে ঋষিকা রাগে ফোন ছুঁড়ে ফেলে দেয় বিছানায়, তখনই মেসেজ টোন বেজে ওঠে। তাড়াহুড়ো করে চেক করে ঋষিকা। রিক্তর মেসেজ এসেছে দেখে কিছুটা স্বস্তি পায় ও। কিন্তু মেসেজটা পড়ার পর কিছুটা অবাক হয় ও। মেসেজে লিখা, সরি রিশু, কথা বলতে পারবো না এখন, ব্যস্ত আছি। কাজটা শেষ হলেই কল করব। ঋষিকা, লাইক সিরিয়াসলি? আমি উনাকে নিয়ে এত টেনশন করছি আর উনি বলছেন ব্যস্ত আছি, কাজ শেষ হলে কল করব। আমিও করব না ফোন। রেগে ফোন অফ করে দিল। ঋষিকাকে মেসেজ করে ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিল রিক্ত। ফর্মাল ড্রেসে রেডি হয়েছে ও, যেন নতুন কোনো জবে যাচ্ছে। রিক্ত রেডি। আয়নায় ভালোভাবে দেখে ফোন আর অফিস ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ও। ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছে আকিব মেহরাব। রিক্তকে অফিস লুকে দেখে বড় সরসর শোকত খান উনি। রিক্ত আকিব মেহরাবকে ক্রস করে যেতে নিলেই উনি পেছনে থেকে প্রশ্ন করেন উনি। আকিব, এত সকাল সকাল কোথায় যাচ্ছ রিক্ত?
রিক্ত আপনার ভুলের মাসুল দিতে। শক্ত গলায়। কথাটা বলেই রিক্ত চলে গেল। আকিব মেহরাব রিক্তর কথার কিছুই বুঝতে পারলেন না। নিজের কেবিনে বসে গ্লোব ঘুরাচ্ছে আর বারবার কেবিনের ডোরের দিকে তাকাচ্ছে রিশান। সকাল থেকে অনেক সাগ্রহে কারো জন্য অপেক্ষা করছে ও। শায়রা কিছু ফাইল নিয়ে বিনা নক করতেই রিশানের কেবিনে প্রবেশ করে। শায়রাকে দেখে কিছুটা নড়েচড়ে সোজা হয়ে বসে ও। শায়রা কার জন্য এতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছো রিক্ত? চেয়ারে বসতে বসতে। রিশান অনেক গুরুত্বপূর্ণ একজনের। শায়রা গুরুত্বপূর্ণ মানুষটা কে সেটা কি জানতে পারি? রিশান আসলেই দেখতে পাবে। সেটা বাদ দাও, তুমি কেন আসলে? শায়রা দুপুরের মিটিং নিয়ে কিছু ডিসকাস করার ছিল। এই দেখো, ফাইল এগিয়ে দিয়ে। রিশান ফাইলগুলো চেক করছে আর শায়রা টেবিলে কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে রিশানকে দেখছে। আজকে রিশানের ঠোঁটের কোনো হাসি লেগেই আছে। হালকা হাসিতে মারাত্মক লাগে রিশানকে। রিশান এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে ফাইল দেখিয়ে। শায়রা কোথায়? শায়রা উঠে রিশানের পাশে গিয়ে দাঁড়ায়, তারপর ঝুঁকে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিচ্ছে ও। হঠাৎ শায়রা এত কাছে আসায় হোঁচকিয়ে যায় রিশান। সরে যেতে গিয়েও পারল না। শায়রার থেকে ধ্যান সরিয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে ও, কিন্তু বারবার শায়রার খোলা চুল রিশানের মুখে এসে বাড়ি খাচ্ছে, তাই কাজেও মনোযোগ দিতে পারছে না ও। হার্টবিট দ্রুত গতিতে উঠা নামা করছে ওর। কখনো কোনো মেয়েকে নিজের কাছেও ঘেঁষতে দেয়নি রিশান। শায়রাই প্রথম মেয়ে যে হুটহাট এমন কিছু করে আর রিশানকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। শায়রা, যদি কোনো সমস্যা থাকে প্রেজেন্টেশনে তুমি আমাকে বলতে পারো, আমি ঠিক করিয়ে দিব। রিশান, না, সমস্যা নেই কোনো। কাজল কেবিনে ঢুকে ওদের একসাথে দেখে অবাক হয়। কাজল, সরি, আমি ভুল সময়ে চলে এসেছি। রাগে গজগজ করতে করতে কাজলকে দেখে সরে দাঁড়ায় শায়রা। ও সরে যেতেই রিশান নড়েচড়ে বসে। রিশান, কেবিনে ঢোকার আগে নক করার কথা কি ভুলে গেছো তুমি? কিছুটা রেগে কাজল, সরি স্যার। আসলে রিক্ত মেহরাব এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। রিশান, আসতে বলো ওকে। কাজল, জি, চলে গেল। রিশান, শায়রা তুমি মিটিং রুমে যাও, আমি আসছি। শায়রা, ওকে। শায়রা চলে যেতেই রিক্ত আসে। রিক্ত বিনা নক করে ভিতরে চলে আসে, তখনই রিশান ওকে বাধা দেয়। রিশান নক করে পারমিশন নিয়ে তারপর প্রবেশ করো। রিক্ত, কি? অবাক হয়ে। রিশান, এখন থেকে তুমি আমার এমপ্লয় আর এটাই নিয়ম। রিক্তকে প্রথমবার কেউ হুকুম করে কথা বলছে। শুধু তা না, বসগিরিও দেখাচ্ছে। রিক্তর অনুভূতি এখন প্রকাশ করার মতো না। রাগ, দুঃখ, যে অসহায়ত্ব সব ঘিরে ধরেছে ওকে। ওর মনে পড়ে যায় রিশানের শর্তের কথা। রিশান রাতে ওকে শর্ত দিয়েছিল 1 মাস ওকে রিশানের আন্ডারে কাজ করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। যদি ও এই শর্ত পূরণ করতে সক্ষম হয় তবেই রিশান ওর আর ঋষিকার সম্পর্ক মেনে নিবে, তাও খুশি খুশি। আর যদি রিক্ত এই শর্ত পূরণ করতে না পারে তাহলে ঋষিকার জীবন থেকে সরে যাবে। রিশান, রিক্ত মেহরাব, কোথায় হারিয়ে গেলে? রিক্তকে অন্য মনস্ক দেখে, তুমি যদি শর্ত বাতিল করতে চাও তাহলে খুশি খুশি করতে পারো, কিন্তু মনে থাকে যেন এরপর থেকে আমার বোনের আশেপাশেও আসবে না। রিক্ত, আমি রিশুর জন্যে সব করতে রাজি, এটা তো সামান্য শর্ত। রিক্ত পিছিয়ে আবার দরজার সামনে গেল, তারপর নক করল। রিক্ত, মে আই কাম ইন? রিশান, সিউর।
রিক্ত কেবিনে ঢুকে পড়ল, কিন্তু রিশানের সামনে চেয়ার টেনে বসতে নিলেই রিশান ওকে বাধা দেয়। রিশান, আমি তোমাকে এখনো বসতে বলিনি। রিশানের কথা শুনে রাগ লাগছে রিক্তর। এর আগে কখনো এভাবে ওকে ইনসাল্ট করার সাহস পায়নি কেউ, কিন্তু আজ রিশান সুযোগ পেয়ে ভালোই প্রতিশোধ নিচ্ছে ওর থেকে। নিজের রাগ সংবরণ করে চেয়ারটা আবার আগের মতো টেনে রেখে দেয়। রিক্ত, তুই বলেছিলি, কথার মাঝেই রিশান ওকে থামিয়ে দেয়। রিশান, তুই না আপনি। আমি তোমার বশ হই, এখন থেকে ভুলো না কথাটা। রিক্ত, ওকে। আপনি আপনি বলেছিলেন আমাকে আপনার আন্ডারে কাজ করতে হবে 1 মাস। কিন্তু আমার পজিশন কি হবে? আর আমার কেবিন কোনোটা? আমি ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন করেছি, তার উপর ইউনিভার্সিটি টপার ছিলাম, সে হিসেবে এই অফিসের সবচেয়ে বড় পোস্ট আমিই ডিসার্ভ করি। প্রাউড ফিল করে। আর আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, আমার কাজ আমি অনেক ভালো করে করব। নিরাশ হওয়ার কোনো সুযোগ দেব না। শুধু 1 মাস কি, আমি সারা জীবন আপনার সাথে কাজ করতে রাজি আছি। আইম সিউর আমাকে পেয়ে আপনার বিজনেস 1 মাসের আগেই 50% বেশি প্রফিটে চলতে শুরু করবে। রিক্তর কথাগুলো চুপ করে শুনছে রিশান। ওর ঠোঁটে বাঁকা হাসি ঝুলে আছে। আর মাথায় কি চলছে সেটা তো ওই ভালো জানে। রিশান, তোমার বলা শেষ হলে এখন আমি বলি? রিক্ত সিউর। রিশান, তোমার যোগ্যতা আমি নির্ণয় করব, তোমার সার্টিফিকেট না। তুমি কোনো পজিশনে কাজ করবে, কোনোটা তোমার কেবিন হবে, সেটা আমি আগেই নির্বাচন করে রেখেছি। রিক্ত, ওহ, তাহলে পজিশনটা কি? ম্যানেজিং, প্রোডাকশন নাকি অ্যাডভার্টাইজিং? রিশান, তুমি এই অফিসের পিয়নের পজিশনে কাজ করবে। রিক্ত, কি? রিশানের কথা শুনে যেন রিক্ত 7 আসমান থেকে পড়ল। স্বপ্নেও এটা আশা করেনি ও। রিক্ত, তুমি মজা করছো তাই না? অসহায় ভাবে, আমি দা রিক্ত মেহরাব, যে ইউনিভার্সিটির টপার, যার নিজের এত বড় ট্রান্সপোর্টের বিজনেস আছে, সে তোমার অফিসে পিয়নের কাজ করবে? অসম্ভব, ইম্পসিবল, কখনো সম্ভব নয়। রিশান, তাহলে ঋষিকাকে পাওয়াও তোমার জন্য অসম্ভব, ইম্পসিবল, কখনো সম্ভব নয়। ঋষিকার নাম শুনে চুপ করে যায় রিক্ত। কিন্তু সিচুয়েশনটা মেনে নিতে পারছে না ও। রিশান, তোমাকে ভাবার জন্য 3 মিনিট দিচ্ছি আমি। 3 মিনিটের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাও। রিক্ত, মাত্র 3 মিনিট? দিস ইজ টু মাচ। অসহায় ভাবে। রিক্তর মাথা কাজ করছে না। মনে হচ্ছে রিশানের কথাগুলো চারপাশ দিয়ে হাই ভলিউমে বাজছে ওর। রিশান, সময় শেষ হচ্ছে, 10-9 গণনা শুরু করে। রিক্ত, কামন রিক্ত, এসব কিছুই তুই রিশুর জন্য করছিস, নিজের ভালোবাসার জন্য করছিস। এত দূর এগিয়ে এখন পিছাতে পারবি না তুই। 1 মাসেরই তো কথা, রাজি হয়ে যা, নিজের ইগোকে সাইডে রেখে রিশুর কথা ভাব। রিশান 3-2। রিক্ত, আমি রাজি। রিশান, গুড। রিশান ল্যান্ডফোনে কল করে কাজলকে ডেকে আনে। কাজল, স্যার। রিশান, ওকে ওর কাজ বুঝিয়ে দাও আর কস্টিউম দিয়ে দাও। রিক্ত, 1 মিনিট, কস্টিউম মানে? এখন আমাকে ড্রেসও তেমন পরতে হবে? অবাক হয়ে। রিশান, অবশ্যই। না হলে সবাই বুঝবে কিভাবে তুমি কি কাজ করো। আর কাজের সাথে পোশাকের মিল তো থাকতেই হয়। পিয়ন তো আর দামি স্যুট কোট পরে কাজ করে না। রিক্ত, তো এক কাজ, পোশাকের সাথে আমার নামও বদলে দাও। রিক্ত থেকে রহিম। কাজের সাথে তাহলে নামেরও মিল হয়ে যাবে। রাগে গোজগোজ করতে করতে। রিশান, নট ব্যাড। আইডিয়াটা খারাপ না।
রিক্ত আর সহ্য করতে না পেরে কেবিন থেকে বেরিয়ে গেল আর সাথে কাজলও। রিশান মানুষের ব্যক্তিত্ব চেনার সবচেয়ে সহজ উপায় তাকে তার চেয়ে নিচু শ্রেণীর মানুষের সাথে বসিয়ে দাও, 5 মিনিটে তার আসল রূপ বেরিয়ে আসবে। আর আমি তো তোমাকে তোমার থেকে নিচু শ্রেণীর মানুষের সাথে মিশিয়ে দিয়েছি, তাই তুমি তোমার আসল ব্যক্তিত্ব লুকাতে চেয়েও পারবে না। বাঁকা হেসে আর্থ হায়াতির বাসার সামনে বাইক নিয়ে অপেক্ষা করছে, কিন্তু ওর আসার খবর নেই। আর্থকে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখে দারোয়ান চাচা এগিয়ে আসে ওর দিকে। দারোয়ান বাবা, তুমি হায়াতি মামুনির জন্য অপেক্ষা করছো? আর্থ, জি চাচা। দারোয়ান, কিন্তু মামুনি তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে কলেজের জন্য। ওর একটা বন্ধু এসেছিল, ওকে নিতে তার সাথেই গেছে। আর্থ, ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? দারোয়ান, ছেলে বন্ধু ছিল। আর্থ, মিস হাতি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এখানে অপেক্ষা করায় নিজে অন্য ছেলের সাথে চলে গেছ। জাস্ট ওয়েট, আমি আসছি। রেগে ফায়ার হয়ে আর্থর বাইক ঘুরিয়ে সোজা হায়াতির কলেজের দিকে চলে যায়। বাইক থামিয়ে সোজা কলেজের ভিতর চলে গেল আর্থ। কিন্তু এত বড় কলেজে কোথায় খুঁজবে ও হায়াতিকে তা বুঝতে পারছে না। আর্থ পাশেই একটা ছেলেকে জিজ্ঞেস করে, লিয়ের স্টুডেন্টদের ক্লাস কোনোটা? ছেলেটি আর্থকে ক্লাস দেখিয়ে দিতেই আর্থ সোজা কলেজের ভিতরে হায়াতির ক্লাস খুঁজতে চলে যায়। মাত্র ক্লাস শেষ করে স্যার বের হয়েছে। হায়াতি ওর বই গুছিয়ে নিচ্ছে। ওর সামনের বেঞ্চেই নিলয়, যে ছেলেটির সাথে সকালে এসেছিল, বসেছিল। স্যার যেতেই হায়াতির দিকে ফিরে বসে ও। নিলয়, হায়াতি, আজকে আর ক্লাস হবে না, চলো মুভি দেখে আসি। হায়াতি, কি মুভি? নিলয়, তোমার ফেভারিট আরেফিন শুভর মুভি। হায়াতি কিছু বলবে তার আগেই আর্থ টপকে পড়ল ওখানে। তারপর ওদের মাঝে এসে বলতে শুরু করল, আর্থ তোমার সাথে যেতে পারবে না, কারণ ও আমার সাথে যাবে। হায়াতির হাত ধরে। হঠাৎ আর্থের আগমনে টাস্কি খেয়ে আছে হায়াতি। নিলয় ও বুঝতে পারছে না আর্থ কোথা থেকে টপটাকল। নিলয়, তুমি কে আর হায়াতির হাত কেন ধরলে? লিভ হার। আর্থ, হায়াতি তোমাকে আমার কথা বলেনি? অবাক হওয়ার ভান করে। নিলয়, না তো, কে তুমি? আর্থ, আমি আমার হাতি বেবির ওয়ান অ্যান্ড অনলি বয়ফ্রেন্ড। হায়াতির হাত তুলে চুমু দিয়ে। হায়াতি আর্থের কথায় শোকড। আর হাতে চুমু খাওয়ায় তো আরও বেশি শোকড। সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় হায়াতি, তারপর অবাক হয়ে প্রশ্ন করে, হায়াতি বয়ফ্রেন্ড? তাও আপনি? কবে, কোথায়, কিভাবে? চোখ কপালে তুলে আর্থ, বলছি আগে আমার সাথে চলো। আর্থ এক হাত দিয়ে হায়াতির হাত ধরে, আরেক হাত দিয়ে হায়াতির ব্যাগ তুলে ওকে নিয়ে হাঁটা শুরু করে। নিলয় কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। তাই ও হায়াতির পেছনে দৌড় দেয়। কলেজের বাইরে আসতেই হায়াতি আর্থের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। হায়াতি, কি হচ্ছে এসব? আপনি নিলয়কে মিথ্যা বললেন কেন? আর্থ, মিথ্যা কখন বললাম? তুমি তো গার্লফ্রেন্ডই। তোমাকে প্রতিদিন কলেজ থেকে বাসায় দিয়ে আসি, আবার বাসা থেকে কলেজে নিয়ে আসি। এটাই তো একটা বয়ফ্রেন্ডের প্রথম কাজ, তাই না? হায়াতি, আমি কি বলেছি নাকি এসব করতে? উল্টা আমি তো আপনাকে বারণ করেছিলাম, আপনিই তো শুনেননি। আর্থ হায়াতির ঝগড়ার মাঝেই নিলয় আসে ওখানে। নিলয়, আমি জানতাম তুমি মিথ্যা বলছ। হায়াতির কোনো বয়ফ্রেন্ডই নেই, তা আমি ভালো করেই জানি। আর্থ ভাই, তুই আবার এসে পড়লি? তোর কি নিজের জানের মায়া নেই? বিরক্তিকর ভাব নিয়ে নিলয়, আমার কাছে হায়াতির থেকে গুরুত্বপূর্ণ কিছুই না, নিজের জানো না। আর্থ, কি বলছিস ভাই? সত্যিই হায়াতি তোর জন্য এতটা গুরুত্বপূর্ণ?
অবাক হওয়ার ভান করে। নিলয় হায়াতির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে। আর্থ ওয়াও, দিস ইজ কোল্ড টুরু লাভ। নিলয়ের কাঁধে হাত রেখে। আর্থের হঠাৎ বদলে যাওয়া অ্যাটিটিউড দেখে কিছুটা অবাক হয় নিলয় আর হায়াতি। আর্থ হায়াতিকে সাইড করে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর ওর জ্যাকেটের এক সাইড একটু সরিয়ে নেয়। জ্যাকেট সরাতেই আর্থের কোমরে রিভলভার গোজানো দেখে চোখ বড় বড় হয়ে যায় নিলয়ের। সাথে সাথে দূরে ছিটকে দাঁড়ায় নিলয় আর্থ থেকে। নিলয়, আরে ভাই, আমি তো মজা করছিলাম। আমি হায়াতিকে তো নিজের বোনের মতো দেখি। আর্থ, কিন্তু তুমিই তো বললে তোমার বিশ্বাস হয় না যে আমি ওর বয়ফ্রেন্ড। নিলয়, কখন বললাম এটা? তুমি তো ওর জন্য পারফেক্ট। তোমার থেকে পারফেক্ট তো কেউ হতেই পারে না ওর জন্য। ভয় পিছাতে পিছাতে। আর্থ, আরে ব্রো, কোথায় যাচ্ছ? মুভি দেখতে যাবে না? নিলয়, মুভি? কিসের মুভি? আগে পড়া লেখা পড়ে সব। আমি যাইবলেই দৌড়। আর্থ ভিতর ডিম হেসে। আর্থ পেছনে ফিরতেই দেখে হায়াতি কোমরে হাত রেখে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। আর্থ একটা স্মাইল দিয়ে ডান হাত দিয়ে নিজের মাথা চুলকায়। বিষয়টা কিভাবে হায়াতিকে এক্সপ্লেইন করবে বুঝে উঠতে পারছে না ও। অফিসে মিটিং শেষ হতেই রিশান ওর কেবিনে চলে আসে আর আসার সময় রিক্তকে বলে দেয় ওর জন্য কফি আনতে। রিক্ত বিড়বিড় করতে করতে কফি বানাতে চলে যায়। পুরো সময় রিক্তকে জ্বালিয়েছে রিশান। একটু পর ফাইল এখান থেকে সেখানে নিয়ে ঘুরিয়েছে ওকে। অফিসের সবাই রিক্তকে চেনে। রিক্তর হঠাৎ এখানে এভাবে কাজ করার বিষয়টা কেউই বুঝতে পারছে না। রিক্ত কফি বানিয়ে রিশানের কেবিনে আসতেই নিলেই পুরনো পিয়নের সাথে ধাক্কা লেগে যায় ওর, আর সব কফি নিচে পড়ে যায়। অসাবধানতাবশত বিষয়টা ঘটে গেল যে লোকটা বুঝে উঠতে পারেনি। ভয় হাত পা কাঁপতে শুরু করেছে ওনার, কারণ উনি ভালো করেই জানেন এটা রিক্ত মেহরাব। পিয়ন, মাফ করবেন স্যার, ভুল হয়ে গেছে। তাড়াহুড়ো করে নিচ থেকে ভাঙ্গা কাঁচগুলো তুলতে তুলতে রিক্ত এক হাঁটু গেড়ে বসে পিয়নের হাত থেকে ট্রেটা নিয়ে নিজেই কাঁচগুলো তুলতে শুরু করে। পিয়ন ভাবে হয়তো রিক্ত রেগে আছে উনার উপর, তাই নিজে নিজে তুলছে। পিয়ন স্যার, সত্যি আমি ইচ্ছা করে করিনি। আপনি আমাকে কাজ থেকে বের করবেন না দয়া করে। কান্না করে দেবে এমন অবস্থা। রিক্ত, আমি কখন বললাম আপনাকে আপনাকে কাজ থেকে বের দিব? অবাক হয়ে, আর বারবার সরি কেন বলছেন? দোষ দুজনেরই ছিল, তাই আপনি সরি বলবেন না। হেসে। পিয়ন, তার মানে আপনি রেগে নেই? অবাক হয়ে। রিক্ত, না তো। আর বারবার স্যার বলতে হবে না, বর্তমানে আমাদের পজিশন সেমি আছে, তাই আপনি আমাকে নাম ধরেই ডাকতে পারেন, তাছাড়া আপনি আমার বড় হন। রিক্ত আবার বানাতে হবে। দাঁড়িয়ে গিয়ে। পিয়ন, আপনি যান, আমি ফ্লোর পরিষ্কার করে দিব। রিক্ত, থ্যাংক ইউ। রিক্ত আবারও কফি বানাতে চলে গেল। রিশান এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল পুরো ঘটনা। ও আশা করেনি যে রিক্তর ব্যবহার এতটা নরম হতে পারে। ও ভেবেছিল হয়তো রিক্ত রেগে উল্টা পাল্টা কিছু করবে বা বলবে, কিন্তু রিক্ত রিশানের ভাবনায় পানি ঢেলে দিল। কিন্তু এতে রিশান খুশি হয়েছে যে রিক্ত ওকে ভুল প্রমাণ করেছে। শায়রা ছেলেটা রিশুর জন্য একদম পারফেক্ট। রিশানের পাশে এসে রিশান অবাক হয়ে তাকায় শায়রার দিকে। শায়রা হেসে রিশানকে বলে, শায়রা, আমি সব জানি, অবাক হওয়ার কিছু নেই। রিশান, তুমি লুকিয়ে আমাদের কথা শুনেছ? কপাল কুঁচকে। শায়রা, ইচ্ছে করে শুনিনি, ভুলে শুনে ফেলেছি। ভয় ভয়। রিশান কিছু বলল না, চুপচাপ ওর কেবিনে চলে গেল। শায়ের রেগে গেল না তো? ধুর, না বললেই পারতাম। নিজেই নিজেকে বকে।
অফিস টাইম শেষ হতেই সবাই বাসায় চলে যায়। শায়রা রিশানকে আর দেখতে পায়নি, হয়তো আগেই বেরিয়ে গেছে ও। মন খারাপ করে ও বাসায় চলে আসে। রিক্ত বাসায় এসে সোজা ওর রুমে চলে যায়। রুমে ঢুকেই বেডে চিত হয়ে শুয়ে পড়ল ও। সারাদিন কতটা দখল গিয়েছে ওর উপর তা একমাত্র ওই জানে। আকিব মেহরাব রিক্তর রুমে এসে দেখে রিক্ত ফ্রেশ না হয়েই ঘুমিয়ে পড়েছে। রিক্তর পাশে এসে বসে ওর মাথায় হাত রাখেন উনি। আকিব, আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু সে ভুলের মাসুল আমি তোমাকে দিতে দিব না রিক্ত। রিক্তর মাথায় হাত বুলিয়ে ভাবছেন। আকিব মেহরাব চলে যেতেই রিক্ত চোখ খোলে। এতক্ষণ চোখ বন্ধ করে ছিল ও। রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ঋষিকা। ওর মন প্রচুর খারাপ আজকে রিক্তর সাথে কথা না হওয়ায়। আজ প্রথম এমন হলো যে ও রেগে আছে আর রিক্ত ওকে মানায়নি। ঋষিকা, রিক্ত এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না। মন খারাপ করে। রিশান ঋষিকার পাশে এসে দাঁড়ায়। মন খারাপ? প্রশ্ন করে রিশান। রিশানের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি টেনে উত্তর দেয় ঋষিকা। ঋষিকা, না তো ভাইয়া, আমার কেন মন খারাপ হবে? রিশান ঋষিকার মাথায় হাত বুলিয়ে আকাশের দিকে তাকায়। রিশান, অনেক সময় আমরা যাদের ভালোবাসি তাদের খুশির জন্য কিছু সময়ের জন্য হলেও তাদের থেকে দূরত্ব তৈরি করে নেই, কিন্তু তার মানে এটা না যে আমরা তাদের ভালোবাসি না। যেখানে সত্যি ভালোবাসা থাকে সেখানে সামান্য দূরত্বে কখনো ভালোবাসা কমে না, বরং আরও গভীর হয়। কথাগুলো বলে রিশান ঋষিকার দিকে তাকায়। ঋষিকা হা হয়ে তাকিয়ে আছে রিশানের কথা শুনে। রিশান, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন রিশু? হোচকে ঋষিকা, কারণ আমার বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যিই আমার রিশান ভাইয়া। সিরিয়াসলি ভাইয়া, তুমি কবে থেকে এত সুন্দর করে ভালোবাসার ডেফিনেশন দেওয়া শুরু করলে? অবাক হয়ে রিশান, আমি ডেফিনেশন দেইনি, জাস্ট আমার মনে যা এসেছে বলেছি। থতমত খেয়ে ঋষিকা, কিন্তু তোমার মনে এসব কথা আসলো কিভাবে? তুমি প্রেমে টেমে পড়লে না তো? অবাক হয়ে রিশান, এমন কিছুই না, বেশি কথা বলিস না, না হলে রিক্তর সাথে কথা বলা বন্ধ করে দিব। কথা কাটানোর জন্য কথাটা বলেই তাড়াতাড়ি রিশান চলে যায়। ঋষিকা এখনও অবাক হয়ে আছে যে সত্যিই রিশান ওকে ভালোবাসা সম্পর্কে বুঝিয়ে গেল। রিশান ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ও নিজেও কনফিউজড হয়ে আছে যে ওর মাথায় এমন কথা কিভাবে আসলো। আগে তো কখনো আসেনি। তাহলে কি ঋষিকার কথাটা সত্যি? কথাটাগুলো ভাবছে আর নিজেই কনফিউজড হচ্ছে রিশান। টু বি কন্টিনিউড।